আজকে শুনুন গোয়েন্দা গল্প স্বর্ণমূর্তি। লেখক ডক্টর নিহারঞ্জন গুপ্ত। গল্পটি শুনুন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সংবাদটা এতই অপ্রত্যাশিত আকস্মিক যে জমিদার শিবশঙ্কর চৌধুরী একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। এরকম যে কখনো ঘটতে পারে এ বোধ করি কখনো তিনি স্বপ্নেও ভাবেননি। 3 পুরুষের স্থাপিত গৃহদেবতা লক্ষ্মীনারায়ণের স্বর্ণমূর্তিখানি 4 তলার উপরে পূজাঘর থেকে চুরি গেছে। সংবাদটা শোনাবতী তার 2 চোখের অশ্রু যেন কোনো মতেই বাধা মানছিল না। কেবলই তার মনে হচ্ছিল নিশ্চয়ই তার কোনো পাপে এতদিনকার গৃহদেবতা তাকে ত্যাগ করে গেছেন। প্রথমটা তিনি বুঝে উঠতে পারছিলেন না তিনি কী করবেন, একেবারে দিশাহারা হয়ে পড়েছেন। শুধু যে গৃহদেবতাই তা নয়, মূল্য হিসাবে স্বর্ণমূর্তিটি অমূল্য, প্রায় 4.5-5 ইঞ্চি পরিমাণ লম্বায় যুগল মূর্তিটি, এবং সেই মূর্তির গায়ে বহু মূল্যবান হীরকখণ্ড বসানো। রূপার সিংহাসনের উপরে মূর্তিটি বসানো থাকত। অন্ধকারে মূর্তির গায়ে সেসব হীরকগুলি অদ্ভুত একটা জ্যোতি বিকিরণ করত। দূর হতে যেন মূর্তির চতুষ্পার্শ্বে স্বর্গীয় একটা জ্যোতির্মণ্ডল বিরাজ করছে। মূর্তিটির একটি ইতিহাস আছে। শিবশঙ্করের প্রপিতামহ রাধাকান্ত চৌধুরী অত্যন্ত গরিবের ঘরে জন্মেছিলেন। দুবেলা দুমুঠো আহারও প্রতিদিন জুটত না, কিন্তু তিনি ছিলেন সত্যিকারের পুরুষ সিংহ। ভাগ্যের হাতে নিজেকে সঁপে দিয়ে দারিদ্র্যকে মেনে নেওয়ার মতো দুর্বলতা তার চরিত্রে ছিল না। তাই তিনি সহসা একদিন বিধবামাকে কোনো কিছু না বলে নিজের হাতে উপনয়নের সময় পাওয়া সোনার আংটিটি 25 টাকায় বিক্রি করে একদা জাহাজে চেপে বসলেন বর্মার যাত্রী হয়ে। মগের মুলুকে দীর্ঘ 5 বছর এদিক ওদিক ঘুরে ফিরে শেষে মৌচি মাইকায় চাকরি পান। ভাগ্য তার এতদিনে সুপ্রসন্ন হলো। দীর্ঘ 14 বছরের প্রাণপাত পরিশ্রমে বহু টাকা সঞ্চয় করে বর্মা ছেড়ে আবার দেশে ফিরে এলেন। খনিতে চাকরি করবার সময় তিনি অনেকগুলো নীল হীরা সংগ্রহ করে এনেছিলেন। বাংলাদেশে ফিরেও আবার ব্যবসা শুরু করলেন। ভাগ্যদেবী তার উপরে তখন সুপ্রসন্ন। ধুলি মুষ্টি সোনাতে পরিণত হতে লাগলো। গ্রামে জমিদারি কিনলেন, প্রকাণ্ড ইমারত হলো এবং লক্ষ্মীনারায়ণ হীরকখচিতে স্বর্ণমূর্তি নির্মাণ করে প্রতিষ্ঠা করলেন প্রায় 50-60 হাজার মূর্তিটি পিছনে ব্যয় করে। চৌধুরীদের বংশে চিরচঞ্চলা কমলা অচলা হলেন। সেই মূর্তিখানি চুরি গেছে পূজার ঘর হতে। কলিকাতার চৌধুরীদের প্রকাণ্ড কাঠের ব্যবসা, এই ব্যবসাও রাধাকান্ত চৌধুরীর সময়। বর্তমানে সেই ব্যবসার সঙ্গে শিবশঙ্কর মাইকার খনি কিনছেন। তার পরম বন্ধু স্যার শ্রীনাথ সরকারের সঙ্গে আধাআধি বকরায়। মাইকার খনির কাজ সবে শুরু হয়েছে। স্যার শ্রীনাথ সরকারও কলকাতা শহরে একজন বিখ্যাত নামকরা ব্যবসায়ী ও লক্ষ্যপতি। কয়েক বছর আগে তিনি সরকারি খেতাব পেয়েছেন, নাইটহুড। আজ সকাল 8টার ট্রেনে তার এখানে কলকাতায় আসবার কথা। সকালবেলায় ড্রাইভার গাড়ি নিয়ে স্টেশনে গেছে শ্রীনাথকে আনতে। শিবশঙ্কর বাইরে ঘরে বসে বন্ধুর জন্য অপেক্ষা করছেন। এমন সময় তার মা তাকে জরুরি কাজ জন্য ডেকে পাঠালেন। অন্দরমহলে এসে মায়ের খোঁজ করতে শুনলেন মা উপরে পুজোর ঘরে আছেন। শিবশঙ্কর এসে ডাকলেন, মা। দেখলেন পূজা ঘরে খোলা দরজাটার সামনে দেওয়ালে হেলান দিয়ে মা দাঁড়িয়ে আছেন। তার নিমিলিত 2 চোখের কলবে অজস্র ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে। স্তম্ভিত শিবশঙ্কর একটু এগিয়ে গেলেন। কি হয়েছে মা? কাঁদছো কেন? পূজা ঘরে গৃহদেবতা নেই। সে কি? তোমার নিশ্চয়ই দেখবার ভুল হয়েছে। দেখো তো, সিংহাসনের পাশে সরে যায়নি তো, ফুল চাপা পড়েনি তো, পূজা ঘরের দরজায় তালা দেওয়া ছিল না? হ্যাঁ বাবা, আমি নিজেই কাল শয়নাথির পর তালা লাগিয়েছি। নিজের হাতে এসে খানিক্ষণ তালা খুলেছি। প্রথমটায় নজর পড়েনি, কিন্তু সিংহাসন গোছাতে গিয়ে নজরে পড়ল। চলো মা দেখি, তুমি নিশ্চয়ই ভালো করে খুলে দেখোনি। ঘরে তালা দেওয়া, 4 তলার উপর পুজোর ঘর, কার সাধ্য এখান হতে মূর্তি চুরি করে? এছাড়া হাওয়ায় তো আর উড়ে যেতে পারে না মূর্তি। মা কোনো জবাব দিলেন না ছেলের কথায়। শিবশঙ্কর পূজা ঘরে প্রবেশ করলেন, কিন্তু সত্যিই মূর্তিটি যেন হাওয়ায় উড়ে গেছে। সমগ্র পূজাঘর তন্ন করে খুঁজেও স্বর্ণমূর্তি পাওয়া গেল না। এমন সময় নিচে গাড়ির হর্ষ শোনা গেল। ওই স্যার শ্রীনাথ এলেন। আমি নিচে যাই মা, কিন্তু এ কথা কাউকে এখনো বলো না। এবারে কেউ যেন না জানতে পারে যে গৃহদেবতা মূর্তি চুরি গেছে। বেশ, কিন্তু পূজারী ঠাকুর? হ্যাঁ, সেও এক সমস্যা। আচ্ছা, সে এলে প্রথমে সে যেন আমার সঙ্গে দেখা করে। চিন্তিত মুখে শিবশঙ্কর নিচে নেমে গেলেন। স্যার শ্রীনাথ সরকার ইতিপূর্বে আরও একবার চৌধুরী বাড়িতে এসেছিলেন। চৌধুরীদের সঙ্গে আজ প্রায় বৎসরখানেক অত্যন্ত ঘনিষ্ঠতা হয়েছে, ব্যবসা সূত্রেই আলাপ। স্যার শ্রীনাথের বয়স এখন প্রায় 50-এর কোঠা গিয়ে পৌঁছেছে। বয়সের অনুপাতে শরীরের কোথা আজ পর্যন্ত এতটুকুও ভাঙন ধরেনি। মেটে খাটো বলিষ্ঠ দোহারা গঠনের মানুষটি। গায়ের রং উজ্জ্বল গৌরবর্ণ, মাথার চুল প্রায় 3 ভাগ সাদা হয়ে গেছে, ফ্রেঞ্চ কাট পাকা দাড়ি, অত্যন্ত আমোদে হাসি খুশি মানুষ। অতি বড় বিপদেও কেউ তাকে নাড় ভাড়াতে দেখেননি। আজন্ম ব্রহ্মচারী মানুষ। সংসারে আপন বলতে একটি ভাইজি, মৃদুলা। কলকাতা বালিগঞ্জ অঞ্চলের বৃহৎ প্রাসাদতুল্য ইমারত। কত মহাযুদ্ধে হার্ডওয়্যার ব্যবসা করে প্রভূত সম্পত্তির মালিক। সম্প্রতি শিবশঙ্করের সঙ্গে আধাআধি শেয়ারে মাইকার খনি কিনছেন। তাই সম্পর্কে জরুরি কথাবার্তার জন্য এখানে আজ তার আগমন। একটা দামি আরামকেদারের গায়ে এলে স্যার শ্রীনাথ বর্মা চূড়স্থান ছিলেন। শিবশঙ্কর এসে ঘরে প্রবেশ করলেন। নমস্কার স্যার শ্রীনাথ। নমস্কার। তারপর গাড়িতে কোনো কষ্ট হয়নি তো? এত দেরি হলো যে? শেষ রাতের পর গাড়িতে আসেননি? না, বেলা 8টার গাড়িতে এসেছি, আরামেই আসা গেছে। কিন্তু আপনার মুখ অত শুকনো দেখছি কেন মিস্টার চৌধুরী? কোনো অসুখ বিসুখ করেনি তো? শিবশঙ্কর মৃদু হাসলেন। চা আনতে বলি? বেশ তো। শিবশঙ্কর ভৃত্যকে ডেকে চা আনতে আদেশ দিলেন।
কিন্তু আপনার মুখ দেখে মনে হচ্ছে মিস্টার চৌধুরী নিশ্চয়ই আপনার শরীর সুস্থ নয়। শিবশঙ্কর চোখ দুটি ছলছলিয়ে এলো। কি হয়েছে মিস্টার চৌধুরী, কোনো বিপদ? বিপদ? আপনার যদি কোনো আপত্তি না থাকে মিস্টার চৌধুরী, আমাকে বন্ধু ভেবেই সব খুলে বলুন। ব্যবসা সম্বন্ধে কথাবার্তা না হয় আর এক সময় বলা যাবে। শিবশঙ্কর মুহূর্ত কি যেন ভাবলেন, তারপর ঈষৎ চাপা স্বরে বলেন, আমার সর্বনাশ হয়ে গেছে স্যার শ্রীনাথ। স্যার শ্রীনাথ চমকে সপ্রসন্ন দৃষ্টিতে শিবশঙ্করের দিকে তাকালেন। শিবশঙ্কর তখন একটু একটু করে আগে সব ঘটনা খুলে বললেন। সর্বনাশ? আপনার সেই হিরক্ষচিত সোনার নারায়ণের মূর্তি, কিন্তু আপনি ভালো করে খোঁজ করে দেখেছেন তো? তালা চাবি বন্ধ, চারতলার উপর হতে দেবতার বিগ্রহ চুরি। নিজে একদম অ্যাবসার্ড বলে মনে হচ্ছে, ইমপ্র্যাকটিকেবল। আমি একবার আপনার সঙ্গে গিয়ে পূজাঘরটি দেখতে পারি কি? নিশ্চয়ই, আসুন। স্যার শ্রীনাথকে সঙ্গে করে শিবশঙ্কর চারতলার পূজাঘরে গেলেন। সমস্ত দেখে শুনে শ্রীনাথ আরও আশ্চর্য হলেন। এ যেন ভোজবাজি, কিছুতেই বিশ্বাস করতে মন চায় না। দুজনে আবার নিচের বাইরের ঘরে ফিরে এলেন। দুজনে নীরবে দুটি সোফায় অধিকার করে বসেন, কারো মুখেই কোনো কথা নেই। কিছুক্ষণ পর স্যার শ্রীনাথই প্রথমে কথা বলেন। মিস্টার চৌধুরী, ব্যবসা সম্বন্ধে কোনো কথাবার্তা এখন চলতে পারে না। আপনি কি কিছু সম্পর্কে ভেবেছেন? না, আমি কিছুই ভেবে ঠিক করতে পারছি না। ব্যাপারটা এত অসম্ভব যে আমার মাথার মধ্যেই যেন আসছে না। আর কে কে বাড়ির মধ্যে ব্যাপারটা জানে? আমার মা ও আমি ভিন্ন, এখন আপনি ছাড়া চতুর্থ ব্যক্তি কেউ এ সম্পর্কে কিছু জানে না। বেশ, বলবেন না কাউকে। কিন্তু আরেকটু পরে পূজারি আসবে, তার কাছে তো ব্যাপারটা চাপা থাকবে না। পূজারি? হ্যাঁ, এই গ্রামেরই এক বৃদ্ধ ব্রাহ্মণ রামকুমার সান্যাল মশাই প্রত্যহ এসে আমাদের গৃহদেবতার পূজা করে যান। লোকটি কেমন? অত্যন্ত সজ্জন, সচ্চরিত্র, ধর্মভীরু। আর দুপুর ধরে ওরাই আমাদের গৃহদেবতার পূজা করে আসতেন। বিশ্বাসযোগ্য তাহলে নিশ্চয়ই। তবে তাকে ডেকে সব বুঝিয়ে বলে আপাতত চুপ করে থাকতে বলুন। আমিও তাই ভেবে রেখেছি। এমন সময় ভৃত্য এসে সংবাদ দিল পূজারী ঠাকুর বাবুর সঙ্গে দেখা করতে চান। ভিতরে আসতে বলে ঠাকুরমশাইকে। বৃদ্ধ রামকুমার সান্যাল মশাই ঘরে এসে প্রবেশ করে বলেন, মা বলেন আপনি নাকি আমায় ডেকেছেন বড়বাবু। আসুন ঠাকুরমশাই, বসুন। স্যার শ্রীনাথ চেয়ে দেখলেন প্রায় 70-এর কাছাকাছি বৃদ্ধ ব্রাহ্মণের বয়স। মাথার চুল পেকে সব সাদা হয়ে গেছে, মুখের উপর অসংখ্য বলি রেখা। এখন একটু কুঁজো হয়ে হাঁটেন। গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, পরিধানে একটি পট্টবস্ত্র, কাঁধের উপর নামাবলি, কপালে দুই ভ্রুর মাঝখানে রক্তচন্দনের টিপ। আপনাকে বিশেষ একটা কারণে ডেকেছি ঠাকুরমশাই। শিবশঙ্কর সমস্ত ঘটনা খুলে বলেন। আপনি ঘুণক্ষরে কথা আমি না বলা পর্যন্ত কারো কাছে প্রকাশ করতে পারবেন না। কিন্তু এই সর্বনাশ কেমন করে ঘটল চৌধুরী মশাই? তাই যদি জানতাম ঠাকুরমশাই, তবে এতক্ষণে নিশ্চয়ই এর বিহিত করতাম। আমি একটা সাজেশন আপনাকে দিতে চাই মিস্টার চৌধুরী, স্যার শ্রীনাথ বলেন। বলুন। বিখ্যাত রহস্যভেদী কিরিটি নায় শুনেছে নাকি অস্বাভাবিক ক্ষমতা এসব রহস্য উদ্ঘাটন ব্যাপারে, তাকে জানালে কীরকম হয়? আপনি কি সত্যিই মনে করেন স্যার শ্রীনাথ এই ব্যাপারে কিরিটিবাবু আমাকে সাহায্য করতে পারবেন? চেষ্টা করে দেখতেই বা ক্ষতি কী? বেশ, কী করতে হবে আমাকে বলুন। কিছুই আপনাকে করতে হবে না মিস্টার চৌধুরী। আপনি সন্ধ্যার গাড়িতে কিরিটিকে রায়কে আসবার জন্য একটা তার করে দিন। তার করলে তিনি যদি না আসেন? তার করে দিন। আপনার বড় সাংঘাতিক বিপদ, তার সাহায্য আপনি চান, তাহলেই দেখবেন তিনি নিশ্চয়ই আসবেন। স্যার শ্রীনাথই কীভাবে তার করতে হবে তার একটা মুসাবিদা করে দিলেন। তখনই তার পাঠিয়ে দেওয়া হলো, আর্জেন্ট। স্যার শ্রীনাথের অনুমানই সত্যি হলো। সন্ধ্যার দিকে জবাব হলো, স্টার্টিং অ্যাটেন স্টেশন কিরিটি। ট্রেনটা শেষ রাতের দিকে নির্দিষ্ট স্টেশনে এসে থামল। ফাল্গুন মাস, শীত প্রায় যাই যাই করছে। ভেতরের দিকে সামান্য একটু ঠান্ডার আমেজ মাত্র পাওয়া যায়। আসন্ন প্রভাতে অস্পষ্ট আলোয় পূর্বাকাশের প্রান্ত ফিকে হয়ে উঠেছে। অস্পষ্ট একটা আলো ছায়া, যেন প্রথম ঘুম ভাঙা রাতের মতোই স্বপ্নময়। ছোট স্টেশনটি, লাল সুরকি ঢালা বাঁধানো উঁচু প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মের সীমানায় মেহেদি বেড়া দিয়ে নির্দিষ্ট। স্টেশনটি যেমন ছোট, যাত্রীও তেমন স্বল্প। কিরিটি সুটকের সাথে সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট হতে নামতেই শিবশঙ্কর এগিয়ে এলেন। আপনার নাম? কিরিটি রায়। নমস্কার, আমারই নাম শিবশঙ্কর চৌধুরী। ও নমস্কার, আসুন। স্টেশনের বাইরে গাড়ি আছে। দুজনে এসে গাড়ির সামনে দাঁড়ায়। নিউ মডেলের V8 গাড়ি, সিডান বডি, কালো রঙের, আয়নার মতো মুখ দেখা যায়। সামনের সিটের দরজাটা খুলে শিবশঙ্কর আহ্বান জানালেন, উঠুন কিরিটিবাবু। শিবশঙ্কর নিজেই গাড়ি ড্রাইভ করছিলেন। ভোরের ঠান্ডা হাওয়ায় জাগরণ ক্লান্ত চোখের পাতা যেন ঘুম জড়িয়ে আসে। কিরিটি ব্যাক সিটে হেলান দিয়ে চোখ বুঝলেন। স্টেশন হতে জমিদার বাড়ি 5 মাইলটা খাবে। অপ্রশস্ত কাঁচা মাটির সড়ক, রাস্তার দুপাশে কাঁটা মনসা ও রামচিতার গাছ, অজস্র হলুদ ফুল ফুটে আছে। দূরে মাঠের মধ্যে কতগুলো পলাশ ফুলের গাছ, লাল রক্তবর্ণের ফুল ফুটে আছে। কিরিটিবাবু বলুন, আপনি নিশ্চয়ই আমার উপর অসন্তুষ্ট হয়েছেন এভাবে তার করে ডেকে পাঠান। না, আমি আপনার তার পেয়ে বুঝেছিলাম নিশ্চয়ই কোনো রকমের বিপদে আপনি পড়েছেন। তবে সারাটা রাত্রি কাল ট্রেনে বসে ভেবেছি কি এমন বিপদে আপনি পড়লেন, আমি কিভাবে আপনাকে সেই বিপদে সাহায্য করতে পারি। কিন্তু আপনার মুখ দেখে বুঝেছি। কি বুঝেছেন? খুন খারাপই নয়, কোনো বিশেষ মূল্যবান জিনিস আপনার চুরি গেছে। এর মূল্য হিসাবে সে বস্তু 40-50 হাজার টাকা হওয়া অসম্ভব নয়। দারুণ বিস্ময় হাঁ করে শিবশঙ্কর কিরিটির মুখের দিকে তাকালেন। লোকটা কি অন্তর্যামী না জাদুকর?
কিরিটি মৃদু হেসে শিবশঙ্করের দিক তাকিয়ে বললেন, আপনি ভাবছেন নিশ্চয়ই আমি অন্তর্যামী কিনা? না, ভয় পাবেন না মিস্টার চৌধুরী, আমি জাদুকরও নই, অন্তর্যামীও নই। এটা আমার সিম্পল ডিডাকশন মাত্র। সুব্রত বলে এটা নাকি আমার কমন সেন্সের রুল অফ 3। কলকাতার সুবিখ্যাত স্টিমার মার্চেন্ট শিবশঙ্কর চৌধুরীর সম্পর্কে এমন প্রকার কিংবদন্তির হয়ে দাঁড়িয়েছে, প্রথম কথা। দ্বিতীয়, খুন খারাপির ব্যাপার হলে সেটা প্রথমেই আমার সাহায্য না চেয়ে পুলিশের সাহায্য নিতেন, সেটাই স্বাভাবিক। তৃতীয়, এমন কোনো মূল্যবান জিনিস আপনার খোয়া গেছে যেটা সকলের সামনে প্রকাশ করতে আপনি ইচ্ছুক নন। ঠিক তাই, কিন্তু কি করে আপনি তা জানলেন? তো অতি সহজ, একটু ভাবলেই তা বোঝা যায়। আপনি আমাকে তাড় করেছেন, আপনি বিশেষ বিপদে পড়েছেন, যার জন্য আমার সাহায্য আপনার একান্ত প্রয়োজন। আর এছাড়া আপনি কিছু জানাননি, এতেই বোঝা যায় ব্যাপারটা প্রকাশ হয়ে পড়ুক। আপনি যেমন চান না তেমনি ব্যাপারটা একটা মীমাংসা হোক তা চাইছেন, তাই আমাকে তার করে ডেকে পাঠিয়েছেন। কেমন বলুন, তাই নয় কি? হ্যাঁ, কিন্তু কেমন করে আপনি বুঝতে পারলেন যে আমার কোনো মূল্যবান জিনিস পাওয়া গেছে? সেও আমার ডিডাকশন বা অনুমান মাত্র, কেননা সেটা এক্ষেত্রে বেশি স্বাভাবিক। আপনাদের মতো ধনী ঘরে এমন অনেক মূল্যবান জিনিস থাকে, তার প্রতি দর্শনের লোভ হওয়াটা একান্ত স্বাভাবিক। কিন্তু এই তো গেল তর্কে দিক। আপনার কথায় স্থির নিশ্চিত হয়েছে কিছু মূল্যবান জিনিস আপনার চুরি গেছে। কি হয়েছে বলুন তো? এবং এটাও সঙ্গে সঙ্গে বুঝেছি ব্যাপারটা আলোচনা আপনি সকলের সামনে করতে চান না। আশ্চর্য, তাও বুঝলেন কেমন করে বলুন তো? তা না হলে আপনি ড্রাইভার না পাঠিয়ে নিজে মোটর হাঁকিয়ে আসতেন না। শিবশঙ্কর শ্রদ্ধা বিগলিত স্বরে বলেন, মিস্টার রায়, আপনার কথা যত শুনছি ততই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। স্যার শ্রীনাথ সত্যই বলেছিলেন, অসাধারণ ক্ষমতাশালী লোক আপনি। এখন বুঝতে পারছি তার কথা এতটুকু অতিরঞ্জিত নয়। এখন আমার সত্যই আশা হচ্ছে মুটিতে একটা কিনারা আপনি করতে পারবেন। স্যার শ্রীনাথ মানে স্যার শ্রীনাথ সরকার নাকি? হ্যাঁ, তিনি আমার পরম বন্ধু। তিনিই আমাকে আপনার কথা বলছেন। ও, তারপর একটু থেমে কিরিটি বলল, হ্যাঁ, কি বলছিলেন? শিবশঙ্কর তখন একটু একটু করে সমগ্র ব্যাপারটি খুলে বললেন। আমরা এসে পড়েছি মিস্টার রায়, ওই আমার বাড়ি মধুনিবাস। শিবশঙ্কর আঙুল তুলে প্রায় 20-25 হাত দূরে লাল রঙের 4তলা প্রাসাদোপম এক অট্টালিকা নির্দেশ করলেন। মিস্টার চৌধুরী, বল, তাহলে নিশ্চয়ই আপনি আমার পরিচয় গোপন রাখতে চান। আমার মনে হয় সেটাই বোধহয় ভালো হবে। আপনার যখন তাই ইচ্ছা তাই হবে। যে পরিচয় আমায় দিতে চান তাই দিতে পারেন। আপনার কি এতে অমত আছে মিস্টার রায়? আমার মতামত তো কোনো প্রশ্ন এখানে উঠতে পারে না মিস্টার চৌধুরী। আপনার কাছে এসেছি, আপনার যা ইচ্ছা তাই হবে, যতক্ষণ না আমার কাজের সঙ্গে ঠোকাঠুকি লাগে। এসব সমস্যার ব্যাপারে আমার নিজের কিছুই এসে যায় না জানেন। বেশ, তবে আপনার আসল নামই থাকবে। কেবল কেন এসেছেন এবং আপনার আসল পরিচয় কি তা জানানো হবে না। গেটের মধ্যে গাড়ি প্রবেশ করলো। গাড়ি বারান্দার নিচে গাড়ি থামিয়ে দুজনের গাড়ি হতে নামতেই শিবশঙ্কর সেক্রেটারি ও ম্যানেজার শ্রীকণ্ঠবাবুর সঙ্গে দেখা হলো। শ্রীকণ্ঠবাবু সপ্রসন্ন দৃষ্টিতে মনিবের দিকে একবার তাকিয়ে কিরিটির দিকে একবার তাকালেন। শ্রীকণ্ঠের বয়স 30 হতে 32-এর মধ্যে। মাজা গায়ের রং, লম্বায় প্রায় 6.25 ফুট হবেন, বিশাল বলিষ্ঠ চেহারা, নাকটা একটু ভোঁতা, ছোট ছোট গোল দুটি চোখ, চোখের দৃষ্টি ভোঁতা, বুদ্ধির কোনো আলোই তাতে নেই। সরু পাকানো গোঁফ, দাড়ি নিখুঁতভাবে কামানো, পরিধানে সাধারণ ধুতি পাঞ্জাবি, কিন্তু সামান্য পাঞ্জাবির অন্তরাল হতেও শ্রীকণ্ঠের অত্যন্ত বলিষ্ঠ পেশিবহুল চেহারাটা যেন ঠেলে বেরিয়ে আসতে চায়। শিবশঙ্করই পরিচয় দিলেন, ইনি হলেন কিরিটি রায়, ইনি আমার সেক্রেটারি ও ম্যানেজার শ্রীকণ্ঠ মল্লিক। দুজন নমস্কার প্রতি নমস্কার জানালেন পরস্পরকে। কিরিটিবাবু থাকবার ঘর ঠিক করে রেখেছেন? হ্যাঁ, দোতলা দাদাবাবুর ঘরের পাশেই যে ঘরটায় মাঝে মাঝে দাদাবাবুর বন্ধু বান্ধবরা এসে থাকেন, সেই ঘরটা কিরিটিবাবু থাকবার ব্যবস্থা আছে। বেশ, আসুন কিরিটিবাবু, আপনাকে একেবারে ঘরে পৌঁছে দিই। এখন হাত মুখ ধুয়ে আগে চা জল খাবার খান, পরে বিশ্রামের পর কথাবার্তা হবে। কিরিটির ভারী পছন্দ হয়ে গেল ঘরখানি। মাঝারি গোছের ঘরখানি, মসৃণ কালো মার্বেল পাথরের মেঝে, যেন পা পিছলে যায়। ঘরে আসবাবপত্রের কোনো বাহুল্যই নেই। একদিকে একখানি সুদৃশ্য সিঙ্গেল খাটে ধবধবে শয্যা বিছানো, ছোট একটি রাইটিং টেবিল, খান দুই গদি মোড়া চেয়ার, একটি বেতের আরাম কেদারা, একটি বইয়ের শেলফ, তাতে ইংরেজি বাংলা সব বই সাজানো, একটি কাপড় জামা রাখবার আলনা বা স্ট্যান্ড, একটি ড্রেসিং টেবিল, খাটের শিওরের কাছে একটি শ্বেত পাথরের গোল টেবিল, টেবিলের উপর একটা সুদৃশ্য জার্মান ঘড়ি এবং একটি সবুজ ডোম ঢাকা টেবিল ল্যাম্প। ঘরে সর্বসমেত 5টি জানলা, দক্ষিণ দিকে 3টি, খোলা জানলা পথে দক্ষিণে দিগন্ত প্রসারিত সবুজ মাঠ ও চাষের জমি, বাকি জানলা দুটি ভিতরের দিকে। ঘরের সামনে দরজা দিয়ে ঢুকবার আগে লম্বা টানা বারান্দা। ঘরের অন্য দরজাটি বন্ধই থাকে, কেননা ওই দরজা পথে অন্দরের পাশের ঘরে যাতায়াত করা যায়। কিঞ্চিৎ জলযোগ ও চাপানের পর কিরিটি শিবশঙ্করের সঙ্গে বসে গল্প করছিল। শিবশঙ্করের বাড়ির ছোটখাটো একটা পরিচয় কিরিটি পেয়েছে। শিবশঙ্করের 2 ভাই, শিবশঙ্কর ও মণিশঙ্কর। শিবশঙ্কর বড়, মণিশঙ্কর শিবশঙ্করের চাইতে 15 বছরের ছোট। শিবশঙ্কর বেশিরভাগ সময় গ্রামে থাকেন, তাতে ব্যবসা সংক্রান্ত কাজে প্রায়ই তাকে কলকাতায় যেতে হয়। কলকাতার ব্যবসা মণিশঙ্কর দেখাশোনা করেন, কিন্তু দাদার পরামর্শ উপদেশ ব্যতীত কোনো কাজই তিনি করেন না। শিবশঙ্করের 2 ছেলে, দীনশঙ্কর ও দ্বিজশঙ্কর। দীনশঙ্কর বড়, দ্বিজশঙ্কর ছোট। মণিশঙ্কর এখনো বিবাহ করেনি। দীনশঙ্করের বয়স 25-এর কাছাকাছি, অর্থশাস্ত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ে MA পড়ছেন। দ্বিজশঙ্কর গ্রাম স্কুলে ম্যাট্রিক ক্লাসে পড়ে। দীনশঙ্কর ও দ্বিজশঙ্করের মা বহুদিন হলো গত হয়েছেন। শিবশঙ্কর আর বিবাহ করেননি। সংসারের স্ত্রীলোকের মধ্যে শিবশঙ্করের বৃদ্ধা জননী হরসুন্দরী দেবী। এছাড়া শিবশঙ্করের বিধবা বোনের ছেলে সত্যেন।
সত্যেন মামা বাড়িতেই মানুষ। সে বর্তমানে MA ল পাশ করে বাড়িতে বসেই সাহিত্য চর্চা করে। তার ইচ্ছা বিলাতে গিয়ে ব্যারিস্টার হয়ে আসে, কিন্তু শিবশঙ্কর তাতে রাজি নয়। শিবশঙ্করের ধারণা অন্যরকম। বুদ্ধি বা অধ্যবসায় থাকলে দেশে থেকে উন্নতি করা যায়, নজিরের অভাব নেই। স্যার আশুতোষ, রাসবিহারী ঘোষ ইত্যাদি। এই তো গেল আপনার জন, সেক্রেটারি ও ম্যানেজার শ্রীকণ্ঠ মল্লিক। ফেরেস্তার কাজ করেন অমিয়বাবু ও জীবনবাবু। ভৃত্যদের মধ্যে বহুদিনকার ভৃত্য শামু, যিনি শঙ্করকে কোলেপিঠি করে মানুষ করেছে। এ বাড়ির একজনের মধ্যে সে এখন গণ্য। আরও 4-5টি ভৃত্য আছে, ঠাকুর, সোফার মালিক, রিনাজি ইত্যাদি। আগেই বলা হয়েছে জমিদার বাড়ি মধুনিবাস প্রাসাদ তুল্য, 4 তলা। গ্রামের বহুদূর থেকেও লাল রঙের জমিদার বাড়ি পথিকের দৃষ্টি আকর্ষণ করে। 4 তলের উপরে অবশ্যই একখানি মাত্রই ঘর, ঠাকুর ঘর বা গৃহদেবতা লক্ষ্মীনারায়ণের পূজা ঘর। দ্বিতলে ও দ্বিতলে 8টি ঘর, অন্যান্য ঘরগুলো মাঝারি গোছের। বাড়ির সামনে প্রকাণ্ড দেশি বিলাতি ফুলের একখানি বাগান, বাগানে মাঝখানে লাল সুরকি ঢালা পায়ে চলা পথ। বাড়ির পিছনে প্রায় 10-11 কাঠা জমির উপর আমজাম প্রকৃতির ফলের বাগান। বাগানের সীমানা পেরিয়ে নজরে পড়ে সবুজ মাঠ ও চষা জমি। বাড়ির 2 দিক দিয়ে 2টি সিঁড়ি, একটি বরাবর 4 তলা পর্যন্ত গেছে, অন্যটি 3 তলায় গিয়ে শেষ হয়েছে। মোট কথা 4 তলার উপর ঠাকুর ঘরে যাবার একটিই মাত্র সিঁড়ি। এটি খুব ভালো করে ঘুরে ঘুরে দেখলেন। 4 তলার উপর ঠাকুর ঘরে যাবার ওই সিঁড়ি ভিন্ন আর কোনো উপায় নেই, ওইটি একমাত্র পথ। ঠাকুর ঘরে যাওয়ার মধ্যে শিবশঙ্করের বৃদ্ধা জননী ও পূজারী ব্রাহ্মণ রামকুমার সান্যাল মাঝে মধ্যে শিবশঙ্কর যান বটে, তবে গত 7-8 দিন ওদিকে মোটেই যাননি। আর কয়েক পূজার ঘরে প্রবেশাধিকার নেই, শিবশঙ্করেরই। এর পরের ভিডিওতে এই গল্পের শেষাংশটি শুনবেন।